নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি বুদ্ধদেব গুহর একটি উপন্যাস কোয়েলের কাছে, আর আজ শুনব আমরা এই উপন্যাসের তৃতীয় পর্ব। জুন মাস এসে গেল। 15ই জুন নাগাদ কাজ বন্ধ হবে জঙ্গলের, তারপর বৃষ্টি নামবে। কোয়েল, আমানত, ওরঙ্গা, কানহার তখন সকলেই সংহার মূর্তি ধারণ করবে। পথঘাট অগম্য হবে। অতএব কাজ আবার আরম্ভ হতে হতে সেই সেপ্টেম্বর। অতএব এই কমাস ছুটিওয়ালা চলতে পারে। অবশ্য স্টেশন থেকে ওয়াগানে মাল পাচার হবে, জঙ্গলে শুধু কাজ বন্ধ থাকবে। তখন বাঁশ কাঠের ঠিকাদারদের কলকাতায় কি মুঙ্গেরে কি পাটনায় গিয়ে বাবুয়ানি করার সময়। এই সময়টা এখানে কেউই পড়ে থাকে না। বারসাত হচ্ছে রইস ঠিকাদারদের ওড়বার সময়। তারা তখন গেরোবাজ পায়রার মতো ওড়েন। যশবন্তের বিহার গভর্নমেন্টের চাকরি। ও ইচ্ছা করলে ওই সময়টা ছুটি নিতেই পারে, কিন্তু ও আমাকে বলল, কোথায় যাবে, থেকে যাও। বর্ষাকালে ঘন জঙ্গলের আর এক চেহারা, একেবারে লাজবাব। বললাম, আমার অবশ্য যাওয়ার কোনো জায়গা নেই। যশবন্ত বলল, থেকে যাও, থেকে যাও। মাঝে মাঝে চুপ করে বসে ভাবি, পালামৌ সম্বন্ধে অনেক জানবার শোনবার আছে। এ যেন ইতিহাস নয়, এ এক জীবন্ত বর্তমান। বেড়াতে বেড়াতে যেন পিছিয়ে পড়েছে। টাবর মুন্সি অনেক কিছু জানে, বসে বসে ওর গল্প শুনি। বহু জায়গা থেকে আদিবাসীরা এই সময় এই পার্বত্য নিবিড় জঙ্গলাকীর্ণ এলাকায় বসবাস আরম্ভ করে। খারওয়াড়েরা আসে, ওরা আসে, চেরোরাও আসে। রুমান্ডি পাহাড়ের নিচে যে বস্তি সুহাগী, সেটি ওরাওদের বস্তি। আমার টাবর মুন্সিও যাতে ওরাও। বহুদিন আগে খারওয়াড়েরা রোটাসগড়ের শাসক ছিল। রোটাসগড় শাহাবাদের দক্ষিণে সেই উঁচু মালভূমি, যেখান থেকে দাঁড়িয়ে সোন নদের সর্পিল পথরেখা চোখে পড়ে। সেই মালভূমিতে মস্ত দুর্গ ওদের, বিরাট দুর্গ। অনেক লড়াই করেছে তারা সেখান থেকে। সে জায়গা ছেড়ে 11 বা 12 খ্রিস্টাব্দের মধ্যে ওরা এসে এই জায়গায় বসবাস আরম্ভ করে। ওরা দাবি করে যে তাদের পূর্বপুরুষেরা নাকি রোটাসগড়ে শিকড় গেড়েছিলেন, কিন্তু ওদের আদি নিবাস কর্ণাটকে। সেখান থেকে নর্মদা নদ বেয়ে উঠে আসে ওরা, তারপর সোন নদের পাড়ে বিহারে নতুন ঘর বাঁধে। এরাও বলে রোটাসগড়ে এদেরও নাকি জবরদস্ত দুর্গ ছিল একটি। কিন্তু এক উৎসবের রাত্রে যখন প্রচণ্ড আনন্দোল্লাসের পর পুরুষেরা পানমত্ত নেশায় অজ্ঞান হয়ে ঘুমোতে থাকে, তখন শত্রুপক্ষ এসে ওদের দুর্গ আক্রমণ করে। একজন পুরুষেরও নাকি তখন যুদ্ধ করার মতো অবস্থা নয়। কেবল মেয়েরাই প্রবল বিক্রমে লড়াই চালায় এবং পরাজিত হয়। সেই যুদ্ধে হেরে দুর্গ পরিত্যাগ করে ওরা দুদলে ভাগ হয়ে রোটাসগড় থেকে পালায়। একদল চলে যায় রাজমহল পাহাড়ের দিকে, অন্য দল পূবে ঘুরে কোয়েল নদী বরাবর ছোটনাগপুর মালভূমির উত্তর পশ্চিম সীমান্তে এসে আস্তানা গেড়ে বসে। খারওয়াড়া ও ওরারা ছাড়াও চেরোরাও এমনই একটা গল্প বলে। গল্পগুলো নাকি সত্যি। যশবন্ত বলেছিল, এই জেলার নথিপত্রে এসব কথার সত্য নির্ধারিত হয়েছে। যশবন্ত একদিন পালামৌ নামের ব্যাখ্যা শোনাচ্ছিল। পালামৌ নামটার আসল উচ্চারণ পালামৌ। আসলে এই নামটার ব্যুৎপত্তি একটি দ্রাবিড় শব্দ থেকে। ঐতিহাসিকরা বলেন, খুব সম্ভব পালামৌ পাল আম উ এই দ্রাবিড় শব্দ কটির বিকৃতি। পাল মানে দাঁত, আম মানে জল, এবং উ হল বিশিষ্ট বিশেষণের বিশেষণ, যথা গ্রাম, দেশ, জঙ্গল। ঐতিহাসিকদের এই অনুমান একেবারে হাওয়ায় ওড়া নয়। আদিবাসী চেরোরা প্রধানত যে গ্রামে থাকতেন, সে গ্রামের নাম ছিল পালামৌ। সেই গ্রামেই তাদের বহু সুরক্ষিত দুর্গ ছিল।
এই দুর্গবহুল দুর্গম গ্রামের ঠিক নিচ দিয়েই ঔরঙ্গা নদী বয়ে যেত। সেখান থেকে বসে বসে ঔরঙ্গা নদী দেখা যেত। ওই গ্রামের প্রায় কয়েক মাইল ভাটিতে এবং উজানে ঔরঙ্গা নদীর কোল বড় বড় কালো কালো পাথরে ভরা ছিল। বর্ষাকালে যখন নদীতে বান আসতো তখন পাথরগুলো সব দাঁতের মতো উঁচু হয়ে থাকতো। তাই নদীর নাম হয়েছিল দাঁত বার করা নদী অথবা পালাম্মু। সেই থেকে জায়গারও নাম তাই। এসব জানতে শুনতে বেশ লাগে। অতি গরিব, সরল, হাসি খুশি, কুচকুচে কালো ওরাও যুবক যুবতী। ওরা যেন ইতিহাসের পটভূমিতে দাঁড়িয়ে আমাকে কোন দূর থেকে হাতছানি দেয়। ইতিহাস যেন একটি কলরোলা নদী, কোয়েলের মতো। আজ থেকে 900 বছর আগে যখন ওরা শ্বেত মোড়ক নিবেদন করে ধার্মেশাসের পুজো দিয়ে এই পালামৌতে এসে প্রথম বাসা বেঁধেছিল, সেদিন আর আজকের মধ্যে যেন বেশি ফাঁক নেই। ইতিহাসের নদী বেয়েই যেন ওরা চলেছে 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 চলেছে। রোমান্টি পাহাড়ের নিচে যে সুহাগী নদী, সেও গিয়ে মিশেছে কোয়েলে। সুহাগীকে অবশ্য ঠিক নদী বলা যায় না, পাহাড়ি ছোড়া বলাই ভালো। পালামৌতে একব মেবব দ্বিতীয়ম হচ্ছে কোয়েল। ঔরঙ্গা, আমানত, কানহার এবং অন্যান্য সবাই গিয়ে মিশেছে কোয়েলে। এই সবকটি নদী অত্যন্ত বিপজ্জনক এবং সাংঘাতিক। শুধু যে বর্ষাকালে চকিতে বান আসে তাই নয়, এদের তটরেখায় ও তীরে কোথায় যে চোরাবালি আছে এবং কোথায় যে নেই তা কেউ জানে না। আরও কত কিছুর গল্প করত টাবর। বাইরে হয়তো টিপটিপিয়ে বৃষ্টি পড়ত। ঘনান্ধকর বন পাহাড় থেকে কেয়া ফুলের গন্ধবাহী হাওয়া এসে লাগতো নাকে। অসহ্য যন্ত্রণায় কুঁকিয়ে কেঁদে উঠত নীল জঙ্গলের ময়ূর। মনটা যেন কেমন উদাস লাগতো। যা যা চেয়েছিলাম এবং যা যা পাইনি, সেই সব চাওয়া পাওয়ার দুঃখগুলো একসঙ্গে পূবের কালো মেঘের মতো মনের আকাশে ভিড় করে আসতো। স্বীকার করতে লজ্জা নেই, নিজেকে অত্যন্ত একলা এবং অসহায় মনে হতো এই বন পাহাড়ের নির্জনতা, এর সুন্দর সত্তার মাঝে আনন্দ যেমন আছে তেমন দুঃখও আছে। সে দুঃখটা পুনো জানোয়ারের ভয়জাত নয়, তা নিজেকে হারানোর। হাজার হাজার বছর ধরে আমরা প্রকৃতির সঙ্গে বিপরীতমুখী ছুটে তার সঙ্গে লড়াই করে যে পার্থক্য অর্জন করেছি, তার গালভরা নাম দিয়েছি সভ্যতা। ওইসব নির্জন নিরালা মুহূর্তে আমার মনে হতো এই সভ্যতার সত্যিকারের আবরণটি এখনো যথেষ্ট পুরো হয়নি এই এত বছরেও। প্রকৃতির মধ্যে এলেই ঠুনকো আবরণটি খসে যেতে চায়। তখন বোধহয় ভেতরের নগ্ন প্রাকৃত ও সত্যি আমি বেরিয়ে পড়ে, যে সত্য রূপকে আমরা ভয় পাই। মেলা বসেছে মহুয়া ডাঁড়ে। মে মাসের শেষ থেকে মেলা চলবে সেই জুন মাসের মাঝামাঝি পর্যন্ত। এই গ্রাম ও গ্রাম থেকে লোক যাচ্ছে, নানা জিনিস কিনে আনছে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্ত্রী পুরুষের কলকাকলিতে জঙ্গল পাহাড়ের পথ মুখর হয়ে উঠেছে। এখানকার এরা হাসতেও জানে। কেবল মহুয়া আর বাজরার ছাতু খেয়ে থেকেও যে ওরা কি করে এত হাসে জানি না। সব সময় হি হি হাহা করছে। কথাবার্তা বললেই বোঝা যায় যে ওরা খুব রসিক। সবচেয়ে আমার যা ভালো লাগে তা হলো ওদের সরলতা। ভণ্ডামি বলে কোনো শব্দ বোধহয় ওরা জানে না। হেসেই জীবনটাকে উড়িয়ে দিতে যেন শিখেছে বংশ পরম্পরায়। আগামীকাল ওদের জেঠ শিকারি বা মৌসুমী শিকারের দিন। এই শিকার একটি সামাজিক উৎসব। আগে একদিন ছিল যখন শিকারটা ওরা ওদের প্রধান জীবিকা ছিল। আজ আর তা নেই। ওরা খেতি করে, কূপ কাটে, কেউ কেউ বা দূরের শহরে গিয়ে অন্যান্য নানাভাবে জীবিকা নির্বাহ করে। ওদের পোশাক আশাক এবং সামাজিক বাঁধনটাও ঢিলে হয়ে গেছে। শহর প্রত্যাগত কালো জিন্সের ইস্ত্রিবিহীন ট্রাউজার আর তার উপর ঘন লাল রঙা শার্ট এবং হাতে ঘোরতর বেগুনি রুমাল নেওয়া
ওরাও যুবকেরাও আজকাল এই জঙ্গুলে পাহাড়েও চোখে পড়ে। তবে পুরনো জীবনযাত্রা ও মূল্যবোধ এখনো পুরোপুরি ধুয়ে মুছে যায়নি। শিকারে যাবার নেমন্তন্ন আমারও ছিল। টাবর মুন্সি এসেছিল, সঙ্গে মুন্সির বড় ছেলে আশোয়াও ছিল। কিন্তু যশবন্ত এখানে নেই, ডালটনগঞ্জে গেছে। নৈহারে থাকলেও একটা খবর পাঠানো যেত, অতএব ওদের সবিনয়ে না করে দিলাম। লক্ষণটাও খুব খারাপ মনে হচ্ছে। দিনে দিনে যশবন্তের সান্নিধ্য একটি সাংঘাতিক নেশার মতো আমাকে পেয়ে বসেছে। আমার কল্পনা রঙিন আরামপ্রিয়তার জগৎ থেকে বাইরের জগতে দূরত্বসূচক একটি পা ফেলতে গেলেও যশবন্তের হাত ধরতে ইচ্ছে করে। ওর কর্কশ চিৎকৃত বেপরোয়া সঙ্গ আমি আজকাল আমার প্রেমিকার শরীরের মতোই কামনা করি। সন্ধেবেলা টাবরদের দলবল ফিরল শিকার থেকে তীরধনুক টাঙ্গি নিয়ে। বলল, একটি বরকা দাতাল শুয়োর, একটি কোটরা এবং একটি সম্বর শিকার করেছে ওরা। ওদের মধ্যে কেউ কেউ মাংস রোদে শুকিয়ে রেখে দেবে, তারপর টুকরো টুকরো করে কেটে যখন বীজ ছড়াবে খেতে, সেই ধানে কিংবা বাজরা কি মাড়ুয়ার সঙ্গে মাংস মিশিয়ে দেবে। ওদের বিশ্বাস তাতে ফসল ভালো হবে। শিকার জিনিসটাকে ওরা নিছক শখ বলে জানেনি। তার সাফল্য অসাফল্যের ওপর ওদের কৃষির সাফল্য অসাফল্য নির্ভরশীল, একথা ওরাও চাষি আজও বিশ্বাস করে। বেশ লাগে এই টাবরদের। টাবর আমাকে অনেকখানি হরিণের মাংস দিয়ে গেল শালপাতায় মুড়িয়ে। মেটে মেটে দেখতে বলল, সম্বর খেতে ভালো না, আর শুয়োর হয়তো আপনি খাবেন না, তাই হরিণের মাংস দিয়ে গেলাম, জুম্মান রাঁধতে পারে, ভালো করে রেঁধে দেবে। সেদিন বিকেলের দিকে মেঘ করে এলো। সমস্ত পূব দক্ষিণ এবং দক্ষিণের জঙ্গল পাহাড় সব নতুন করে চোখে ধরা পড়ল। হঠাৎ মনে হলো এদের চিনতাম না, মোটেই চিনি না। কালচে আর নীলাভ মেঘে সমস্ত দিক চক্রবালে ভরে গেছে। আকাশ যে কোনোদিন সাদা কি নীল ছিল, এখন দেখে তা চেনার উপায় নেই। সেই কালো পটভূমিতে গাছগাছালি এবং পাহাড়ের নিজস্ব রং বদলে গিয়ে তাদের অন্য রং বলে মনে হচ্ছে। যেদিকের জঙ্গলের কোনো নিজস্ব রঙের পাহাড় ছিল না, দিনের বেলায় যাদের পাটকিলে ফ্যাকাশে বলে মনে হতো, তাদেরও রূপ খুলে গেছে। নৈহারের পথে নয়াতালাও থেকে উড়ে আসা এক ঝাঁক কুন্দ্রশুভ্র বক মালার মতো সেই কালো আকাশে দুলতে দুলতে উড়ে চলেছে বুড়হা কারামের দিকে। কতগুলি শকুন, যারা চাহাল চুংড়ুর দিকের মাথা পাহাড়টার নিচে ঘন উপত্যকার ওপরে বাঘে মারা কোনো জানোয়ারের মরি লক্ষ্য করে এতক্ষণে চক্রাকারে উড়ছিল, তারাও অনেকে অনেকে ওপরে উঠে গেছে। মনে হচ্ছে ওরা বৃষ্টিকে পথ দেখিয়ে আমাদের রুমান্ডি পাহাড়ে আর সুহাগী নদীতে আনবে বলে মেঘ ফুঁড়ে ওপরে ওঠার চেষ্টা করছে। ঝাঁকে ঝাঁকে হরিয়াল, রাজঘুঘু, টিয়া, টুঁই মাথার উপর দিয়ে চঞ্চল পাখনায় দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। সুহাগী গ্রামে আসন্ন বৃষ্টির আগমনন শব্দগুলো ঝুমঝুম করে বাজতে শুরু করেছে। আর এই সমস্ত শব্দ ছাপিয়ে দূর জঙ্গল থেকে ময়ূরের কেয়া কেয়া রব এই আদি দিগন্ত বন পাহাড়ের বুকের কেয়া ফুলের গন্ধবাহী বর্ষাবরণের আনন্দে অধীর একটিমাত্র সুর হয়ে ক্ষণে ক্ষণে ভেসে আসছে। কবে যেন শুনেছিলাম, ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। এখন মনে হচ্ছে সেই গানটি মেঘ হয়ে সুহাগী নদীর সোহাগ হয়ে ধীরে ধীরে এই বর্ষাবিধুর শান্ত প্রকৃতিতে করুণ হয়ে বাজছে। পৃথিবীতে যে এত ভালো লাগা আছে, তাই এই রুমান্ডি পাহাড়ে এই গোধূলি মেঘের ঢাকা আলোয় উপস্থিত না থাকলে জানতাম না। প্রকৃতিকে ভালোবাসার মতো ব্যথানীল অনুভূতি যে আর নেই, তাও জানতাম না। এসে গেল রুমঝুম রুমঝুম করে ঘুঙুর পায়ে সাদাবুটি বসানো নীল ঘাগড়া উড়িয়ে শিলাবৃষ্টি এসে গেল, বর্ষার রানী এসে গেল। বনের রং, জলের রং, মেঘের রং, সন্ধ্যার রং সব মিলেমিশে একাকার হয়ে
চতুর্দিকে নরম সবুজ হলুদ সাদায় এমন একটি অস্পষ্ট ছবি সৃষ্টি হলো। আমার বড় স্বাদ হলো যে আবার আমার মায়ের গর্ভে ফিরে গিয়ে নতুন করে জন্মাই। নতুন করে ছোটবেলা থেকে এই রুমান্ডিতে একটি ওরাও ছেলের মতো বাঁশি বাজিয়ে বড় হওয়ার অভিজ্ঞতা, বেঁচে থাকার অভিজ্ঞতা মোষের পিঠে চড়ে তিল তিল করে নতুন করে উপভোগ করি। সেদিন খাওয়া দাওয়া সেরে রওনা হওয়া গেল। বাঁয়ে দূরে মেঘ মেঘ নেতারহাটের পাহাড় দেখা যাচ্ছে, মেঘলা আকাশে একটি মেঘস্তম্ভের মতো। প্রায় আধ ঘন্টাখানেক চলার পর যশবন্ত জিপ থামালো কুড়ুয়া বলে একটি ছোট গ্রামে, ওরাওদের গ্রাম। বেশি হলে 15-20 ঘরের লোকের বাস। এই গ্রামের মোড়লের বাড়ির গোয়াল ঘরে জিপটা ট্রেলার শুদ্ধ ঢুকিয়ে দিল যশবন্ত। জনচরেক লোক তৈরি ছিল, তারা শিরিনপুরু থেকে এসেছে আমাদের নিয়ে যেতে। সবচেয়ে মজা লাগলো একটি ছোট সুখে ভরপুর ডুলি দেখে। এই ডুলিতে বৌদি যাবেন। সুমিতা বৌদি ডুলি দেখেই তো খিলখিল করে হাসতে লাগলেন, বললেন, মরে গেলেও এতে চড়তে পারবো না, তোমাদের সঙ্গে হেঁটেই যাব। যশবন্ত বলল, আপনি পাগল নাকি? 1 মাইল পথ, সবটাই চড়াই, হেঁটে যাওয়া সোজা কথা নয়। বন্দুক আর রাইফেল আমি নিজেই হাতে নিলাম। অন্য লোকের হাতে দেওয়ার জিনিস নয় এইগুলো। তাছাড়া গুরু আমার সঙ্গে আছে, বন্দুকের অযত্ন করি, সাধ্য কি? পাকদণ্ডি রাস্তা, কোথাও চড়াই, কোথাও বা উতরাই, বেশিটাই চড়াই। কখনো পথ গেছে সবুজ উপত্যকার ওপর দিয়ে, কোথাও বা ঘন শালবনের মধ্যে দিয়ে। সটি ফুলের মতো কি একরকম রঙিন ফুল ফুটে আছে গাছের গোড়ায় গোড়ায়। নতুন জল পেয়ে ডালে ডালে কত শত কচি কলাপাতা রঙা পাতা গজিয়ে উঠেছে। সমস্ত জঙ্গল পাহাড় সবে চান করা সুন্দরী কিশোরীর মতো এই মেঘলা দুপুরে স্বপ্নাতুর চোখে চেয়ে আছে। বৌদিকে শুধলাম, কি বৌদি, কষ্ট হচ্ছে নাকি? বৌদি বললেন, একটুও না। বৌদি একটি ফিকে কমলা রঙা তাঁতের শাড়ি পরেছেন, গায়ে একটা হালকা সাদা শাল। ঘোষদার বপু ক্ষীণ নয়, বেশ হাঁপিয়ে পড়েছেন এবং কিছুটা গিয়েই বলছেন, দাঁড়াও তো ভায়া একটু। আমি আর ঘোষদা দাঁড়াচ্ছি, যশবন্ত আর সুমিতা বৌদি এগিয়ে যাচ্ছেন, আবার ওরা গিয়ে দাঁড়াচ্ছেন, আমরা ধরছি। দেখতে দেখতে আমরা বেশ উঁচুতে উঠে এসেছি, বেশ উঁচু। দূরে কোয়েলের চওড়া গেরুয়া সাদা মেশানো আঁচল দেখা যাচ্ছে নিরবচ্ছিন্ন ও সবুজ জঙ্গল পাহাড়ের ফাঁকে ফাঁকে। নেতারহাটের পাহাড়টা যেন একেবারে নাকের সামনে। একবার নিঃশ্বাস নিলে মনে হচ্ছে যে বুকের যা কিছু গ্লানি সব সাফ হয়ে গেল। আরো কিছু দূর উঠে একটি পাক ঘুরতেই চোখে পড়ল একটি ছবির মতো ছোট গ্রাম পাহাড়ের খাজের ওপর শান্তিতে বিছানো রয়েছে, কিন্তু এখনো প্রায় 15-20 মিনিটের রাস্তা। এমন সময় বৃষ্টি নামল, ঝুপঝুপিয়ে না হলেও টিপটিপিয়েও নয়, দৌড় দৌড়। বৌদি বেচারির দুরবস্থার একশেষ। শাড়ি টাড়ি লাল হয়ে গেছে লাল মাটি লেগে, চুল ভিজে গেছে, নাক চোখ দিয়ে জল গড়াচ্ছে, জামা কাপড় স্বচ্ছ। ভাগ্যের শালটা ছিল, নইলে দেওরদের সামনে বৌদিকে বেশ বিব্রত হতে হতো। একটি ঝাঁকড়া মহুয়া গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা হলো, কিন্তু সে গাছের পাতা থেকে টুপটুপ করে যা জমা জল পড়ছিল তার চেয়ে বৃষ্টিতে ভেজা অনেক ভালো ছিল। ঘোষদা তাকে ঠান্ডা লাগবার ভয়ে রুমাল জড়িয়েছেন। সকলেরই চুল ভিজে এলোমেলো, ঝোড়ো কাকের মতো অবস্থা। সুমিতা বৌদিকে কিন্তু ভেজা অবস্থায় সাধারণ অবস্থার চেয়ে বেশি সুন্দরী দেখাচ্ছে। গালের দুপাশের অলকগুলো ভিজে কুঁকড়ে আছে, ব্যক্তিত্ব সম্পন্ন চিবুক গড়িয়ে নাক বেয়ে জল নামছে। কোনো প্রসাধন নেই, কোনো আড়াল নেই। রিজু শরীরে ভেজা পাইন গাছের মতো দেখাচ্ছে বৌদিকে। আরো বেশ কিছুক্ষণ চলার পর যশবন্ত হাঁক ছেড়ে বলল, পৌঁছ গয়া। তাকিয়ে দেখলাম
আমি যে ভারতবর্ষেই আছি, অন্য কোনো বহুল প্রচারিত সুন্দরী দেশে নেই, তা বুঝতে কষ্ট হলো। পর মুহূর্তেই বুঝলাম আমি ভারতবর্ষেই আছি এবং একমাত্র ভারতবর্ষেই এই নিসর্গ সৌন্দর্য সম্ভব, অন্য কোনো দেশে নয়। গ্রামের বাড়িগুলো সমতল জায়গায় ইতস্তত ছড়ানো। বাড়িগুলো চতুষ্কোণ নয়, কেমন বেঢপ। যশবন্ত বলছিল চতুষ্কোণ বাড়ি ওরাওদের মতে মাঙ্গলিক নয়। সবকটি বাড়ির মাথা ছাড়িয়ে একটি দোতলা বাড়ি চোখে পড়ল। হঠাৎ দেখলে মনে হবে বনবিভাগের বাংলো বুঝি। শালের খুঁটির ওপর দোতলা বাংলো, ওপরে টালির ছাদ। বৃষ্টি ধোয়া কোমল নয়নাভিরাম লাল রং কৃষ্ণচূড়া ও ইউক্যালিপটাসের শাড়ির মধ্যে মধ্যে দেখা যাচ্ছে। আমাদের সাদা রঙা কাঠের গেট খুলে ঢুকতে দেখেই একটা ছাই রঙা অ্যালসেশিয়ান লাফাতে লাফাতে ডাকতে ডাকতে আমাদের দিকে ছুটে এলো। সুমিতা বৌদি হাঁক দিলেন, মারিয়ানা, মারিয়ানা। ডাকের প্রায় সঙ্গে সঙ্গেই বাংলোর বারান্দায় একটি মেয়েকে দেখা গেল। পরনে একটা হালকা সবুজ শাড়ি, ভারী সুন্দর গড়ন। বারান্দার রেলিংয়ে একবার হাত দুটো ছুঁয়েই শরীর দোলা দিয়ে আনন্দে কলকলিয়ে বলল, হে কি, তোমরা এসে গেছো? পরক্ষণে কাঠের পাটাতনে শব্দলহরী তুলে শরতাকাশে দ্রুত শ্বেতা মেঘের মতো মারিয়ানা সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে এসে সুমিতা বৌদিকে জড়িয়ে ধরল। বলল, ইস কি খারাপ, এতদিনে আসার সময় হলো। সুমিতা বৌদি হেসে বললেন, বেশ বাবা বেশ, আমি খুব খারাপ, নইলে এই বৃষ্টিতে কাক ভেজার মতো ভিজে এই পোশাকে তোমাকে দেখতে আসি। আমাকে দেখতে না আরও কিছু? এসেছে তো শিরিন বুড়োর হাতি দেখতে। যশবন্ত কপট ধমকে সুরে বলল, আহ মারিয়ানা, আমরা এসে পৌঁছাতে না পৌঁছাতেই ঝগড়া শুরু করলেন। দেখছেন না সঙ্গে নতুন অতিথি আছেন। বলে আমাকে দেখালো। মারিয়ানা বোধহয় সত্যিই আমাকে লক্ষ্য করেন। এখন যশবন্ত বলাতে হঠাৎ নবান্তকের প্রতি চোখ পড়ল। মারিয়ানা হাত তুলে নমস্কার করল। আমি প্রতি নমস্কার করলাম। মারিয়ানা সুন্দরী নয়, কিন্তু তার চোখ দুটি ভারী সুন্দর লাগলো। মানে এত সুন্দর যে ওর চোখ ছাড়া অন্য কিছু না থাকলেও ক্ষতি ছিল না। তখনও ভালো করে আলো ফোটেনি। কাঠের দরজার গায়ে ছোট বড় ফুটো দিয়ে ঘোলা রঙের আলোর আভাস এসে ঘরের অন্ধকারকে জোলো করেছে। বেশ শীত। শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি বাইরে জোরে হাওয়া বইছে। কম্বলটা বেশ ভালো করে টেনে কাঁধ ও গলার নিচ দিয়ে জড়িয়ে যথাসম্ভব আরাম করে আরেকটি জবরদস্ত ঘুম লাগাবার চেষ্টা করলাম, যতক্ষণ না ভালো করে সকাল হয়। এমন সময় যশবন্তর ঘর থেকে উঠে এসে আমাকে ঠেলা মারল। বলল, ক্যা সাহেব, চলিয়ে জেরা শিকার খেলকে আয়ে। আমি বললাম, এই সুখ সজ্জা ছেড়ে আমি কোনো রকমে শিকারে যেতে রাজি নই। যশবন্ত বিনা বাক্য ব্যয়ে কম্বলটা এক টানে মাটিতে ফেলে দিল এবং অর্ডার করল, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও। নিরুপায়। যশবন্ত রাইফেলটা নিয়েছে, আমার হাতে নয়া বন্দুক। হিমেল আমেজে ভরা হাওয়ায় পার্বত্য প্রকৃতি থেকে ভারী সুবাস বেরোচ্ছে। কোথায় শালমুড়ি দিয়ে বসে কফি খেতে খেতে মেজাজ করব তা নয়, চলো এখন শিকারে। ভাগ্যিস মনে মনে বললাম কথাটা। যশবন্ত শুনতে পেলেই লাফিয়ে উঠত, বলতো, ওরে আমার মাখন বাবু। মনে হচ্ছে সুমিতা বৌদিরা ওঠেননি এখনো কেউ। বাবুর্চিখানা চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। হা হা হা, বড় শীত। এক কাপ চা কিংবা কফি খেয়ে বেরোতে পারলে বড় ভালো হতো। বাবুর্চিখানার পাশ দিয়ে যেতে যেতে লোভাতো দৃষ্টি ফেলতে লাগলাম। মনের স্বাদ মনেই রইল। এমন সময় আমাদের দুজনকে চমকে দিয়ে জানালা থেকে মারিয়ানা ডাকলো, ও কি, আপনারা চললেন কোথায় এই সকালে? যশবন্ত বলল, কেন, আপনি না কাল বললেন হরিণা মেরে আনলে খাওয়া নেই? এমনভাবে অতিথি সৎকার করেন, আগে জানলে কি আর আসতাম?
মারিয়ানা হেসে বলল, না না, ভালো হবে না, গরম জল হয়ে গেছে, অন্তত এক কাপ কফি খেয়ে যান। যশবন্ত অত্যন্ত অনিচ্ছার সঙ্গে আকাশ এবং ঘড়ির দিকে তাকালো, তারপর বিরক্ত হয়ে আমার দিকে চেয়ে বলল, তথাস্তু। আমরা বাবুর্চিখানার বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেলাম, আগুনে একটু গরমও হয়ে নিলাম। কফি খেতে খেতে বললাম, উইলফোর্স আছে বলে একটা কথা আছে তো, ইচ্ছের জোর যাবে কোথায়? যশবন্ত বলল, ভালোর জন্যই বলেছিলাম, খামোকা हैरान হবে, শিকার মিলবে না দেরি করে ফেললে। যা মাখনবাবুর পাল্লায় পড়েছি। মারিয়ানা একটি সাদা শাল জড়িয়েছে গায়ে, তাতে কালো কাশ্মীরি পাড় বসানো। আগুনের লাল আভা লেগেছে ওর গালের একপাশে, কপালে, অলোকে। দুধরি রাজহাঁসের গায়ে প্রথম ভোরে সোনালি আলো যেমন ছড়িয়ে পড়ে। ও হেসে বলল, ভদ্রলোককে এমন করে নাজেহাল করছেন কেন? সমবেদনা জানিয়ে মারিয়ানা আমাকে আরও অপ্রতিভ করে তুলল। কফির কাপ নামিয়ে রেখে আমি রওনা হলাম। মারিয়ানা বলল, গাড়ুয়া গুড়ুংয়ের বাম ঢালে নিশ্চয়ই যাবেন, কিন্তু আমার ইনফরমেশন পাক্কা, হরিণ পাবেনই। একটি পাকদণ্ডী রাস্তা বেয়ে যশবন্ত নিয়ে চলল আমাকে। আঁকা বাঁকা পায়ে চলা পথ নেমে গেছে নিচে। দূরে নেতারহাটের মাথা উঁচু পাহাড় দেখা যাচ্ছে, বহু নিচে কোয়েলের আঁচল বেছানো। পাখিরা সব জেগেছে, সাপদেরা সবে ঘুমোতে গেছে রাতের টহল শেষ করে। অশ্বাপদেরা সবে একটু নিশ্চিত হয়েছে সারা রাত সজাগ থাকার পর। ময়ূর ডাকছে, মোরগ ডাকছে থেকে থেকে। ছাতারেদের সম্মিলিত চিৎকার আর বনটিয়াদের কাকলি এই প্রভাতী হাওয়া মুখরিত করে রেখেছে। গাছে লতায় পাতায় তখনও শিরশির করে হাওয়া বইছে, তখনও জলে ভেজা ছড়া ফুল লতা পাতায় পথপান্তর ছেয়ে রয়েছে। আমরা বেশ অনেক দূর নেমে একটি মালভূমির মতো জায়গায় এলাম। সেখানে বড় বড় গাছ আছে, কিন্তু বেশি নয়। শাল সেখানে কম। বহেরা, পন্নন, পুঁইশার, গামহার ইত্যাদি গাছের ভিড়ই বেশি। কুল ও কেলাউন্দার ঝোপও আছে। যশবন্ত পথে নজর করতে করতে চলেছে নানা জানোয়ারের পায়ের দাগ। নরম ভিজে ভিজে মাটিতে সম্বরের পায়ের দাগ। সজারুদের ছাপও চোখে পড়ল। এক জায়গায় অনেকগুলো সজারুর কাটা কুড়িয়ে পেলাম, তার মধ্যে কিছু কাটা ভেঙে বেঁকে গেছে। যশবন্ত বলল, হায়, এখানে বাঘে কোনো সজারু ধরেছে, নয়তো স্থানীয় কোনো শিকারী সজারু শিকার করেছে। গাড়ুয়া গুড়ুংয়ের ঢাল যে কোন দিকে তা যশবন্তই জানে। একটি বাঘ ঘুরতেই আমরা একতাল ছোবড়া সর্বস্ব হাতির পুলিশের সামনে উপস্থিত হলাম। আশেপাশে গাছের ডালপালা ভাঙা। যশবন্ত বা হাত দিয়ে সেই পুলিশে হাত ছুঁয়ে দেখল, তারপর কেঁদ গাছের পাতায় হাত মুছতে মুছতে বলল, এখনো গরম আছে দোস্ত, বেটারা একটু আগেই গেছে। বন জঙ্গল ভেঙে নিজেদের রাস্তা নিজেরাই করে যেখান দিয়ে কোয়েলের দিকে নেমে গেছে হাতিরা, আমরা তার বিপরীত মুখে চললাম। কারণ আমাদের আশু উদ্দেশ্য হরিণ শিকার, হাতির দলের সামনে গিয়ে পড়া নয়। আরও কিছু দূর যেতেই যশবন্ত বলল, বন্দুকে গুলি ভরো, ডান দিকে বুলেট, পা দিকে এলজি। চলো, আমার আগে আগে চলো, এমনভাবে পা ফেলো যাতে শব্দ না হয়, শুকনো ডাল বাঁচিয়ে, আলগা পাথর বাঁচিয়ে। মিনিট 15 যাবার পর যশবন্ত আমাকে মাটিতে বসে পড়তে বলল। গুরুর বাক্যানুযায়ী বসে পড়লাম। যশবন্ত আমার পাশেই বসল। বসে একটি ঘন কেলা উন্দার ঝোপের পাশ দিয়ে কি যেন দেখতে লাগলো। এমন সময় একটি অতর্কিত আওয়াজ হলো, বাবা। মনে হলো কোনো অ্যালসেশিয়ান কুকুর ডেকে উঠল। সেই সুহাগীর চড়াই চড়ুই ভাতির সময় যেমন শুনেছিলাম, ডাকটা অনেকটা সেই রকম। যশবন্ত আঙ্গুল দিয়ে আমাকে কাছে যেতে ইশারা করলো। ওর কাছে গিয়ে দেখি দুটি ছাগলের চেয়ে বড় হরিণ পাহাড়ের ওপরের ঢালে, যেখানে কচি কচি সবুজ ঘাস গজিয়ে উঠেছে,
সেখানে মুখ নিচু করে ঘাস খাচ্ছে। দুটির মধ্যে একটি আমাদের বিপরীত দিকে পাহাড়ের খাদে কি যেন দেখছে আর ডেকে উঠছে। যশবন্ত ফিসফিসিয়ে বলল, এলজি দিয়ে মারো। আমি হাঁটু গেড়ে বসে উত্তেজনার বশে একসঙ্গে দুটি ট্রিগারই টেনে দিলাম। হরিণগুলো খুব বেশি দূরে ছিল না, তবু আশ্চর্যের বিষয় এই যে একটি হরিণ আমার মতো শিকারের গুলিতেই সঙ্গে সঙ্গে ওখানেই পড়ে গেল। আনন্দে অধীর হয়ে আমি লাফিয়ে উঠতে যাচ্ছিলাম, অমনি যশবন্ত আমাকে হাত ধরে টেনে বসালো। অন্য হরিণটি এক দৌড়ে পাহাড়ে উঠছিল। মাঝে মাঝে গাছপালার আড়ালে আড়ালে তার শরীরের কিছু লালচে অংশ দৃষ্টিগোচর হচ্ছিল। সেই কয়েক সেকেন্ডের মধ্যেই হরিণটি আমাদের থেকে প্রায় 150 গজ দূরে পৌঁছে গেল এবং হঠাৎ দাঁড়িয়ে পড়ে কান খাড়া করে আমাদের দিকে চাইল। সেই মুহূর্তে আমাকে সম্পূর্ণ হতবাক করে দিয়ে যশবন্তর 30-06 রাইফেলটা এক ছটকায় তুলল এবং গুলি করল। এবং কি বলবো, হরিণটা সার্কাস করতে করতে ডালপালা ঝোপঝাড় ভেঙে প্রথম হরিণটা যেখানে পড়েছিল প্রায় তার কাছাকাছি ডিগবাজি খেয়ে গড়াতে গড়াতে পাহাড় বেয়ে নেমে এসে থেমে গেল। লোকের মুখে শুনেছিলাম যশবন্ত ভালো শিকারী। আজ সত্যিকারের প্রত্যয় হলো কত ভালো শিকারী সে। আমি বললাম, তোমার রাইফেলে কি জাদু করা? ও বলল, আরে ইয়ার, জাদু হচ্ছে ভালোবাসার জাদু। রাইফেলকে যদি তেমন করে ভালোবাসো তবে রাইফেলও ভালোবাসবে তোমাকে। ততক্ষণে পূবের পাহাড়গুলোর মাথার ওপরের আকাশটায় একটু লালচে ছোপ লেগেছে। অবশ্য সামান্য জায়গায় মেঘও করেছে মনে হচ্ছে। যশবন্তর রাইফেলটা আমাকে ধরতে দিয়ে এগিয়ে চলল হরিণ দুটোর দিকে। প্রথম বন্ধুকে প্রথম শিকার করে অত্যন্ত আনন্দ হয়েছিল আমার, এবং হয়তো গর্ব। হরিণগুলোর কাছে গেলাম, দেখলাম আমার দুটি গুলিই লেগেছে। বুলেটটা বুকে লেগেছে, একটা রক্তাক্ত ক্ষত সৃষ্টি হয়েছে বুকে, আর এলজি দানাগুলো সারা শরীরে ছিটানো রয়েছে। যশবন্ত যে হরিণটা মেরেছিল তার কাছে গিয়ে দেখি রাইফেলের গুলি গলা দিয়ে একটি 4-5 ইঞ্চি পরিধির গর্ত করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। সে এক বিভৎস দৃশ্য। জিভটা বেরিয়ে গেছে এবং মৃত হরিণটা জিভটা কামড়ে রয়েছে। দু চোখের কোণে 2 বিন্দু জল জমে আছে। এই দৃশ্য দেখে এক লহমায় আমার শিকারের শখ উবে গেল। এত খারাপ লাগলো যে কি বলবো। যশবন্তকে বললাম, আমাদের খাবারের জন্য একটি হরিণই তো যথেষ্ট ছিল, তবু অন্যটাকে মারলে কেন? ও ধমক দিয়ে বলল, নিজের পেট ভাড়ালে তো চলবে না। গায়ের লোকেরা বড় গরিব, ওরা বছরে একদিনও মাংস খায় কিনা সন্দেহ। ওরা খাবে, ওদের জন্য মারলাম। আমি তখন বেশ রেগে বললাম, তা বলে এমনভাবে মারবে? এবার যশবন্ত আমার দিকে দাঁড়িয়ে বলল, তবে কিরমভাবে মারবো? কসাইখানায় যখন পাঠা কাটে তখন পাঠার এর চাইতে বেশি কষ্ট হয়। খাসিকে যখন 2.5 পোঁচ দিয়ে জবাই করা হয় তখনও খাসির এর চাইতে বেশি কষ্ট হয়। অষ্টমীর দিন ভোতার আমদা দিয়ে যখন আনারি লোক মোষের গলায় কোপের পর কোপ মারে তখনও মোষের এর চাইতে অনেক বেশি কষ্ট হয়। কষ্ট হয় মানেটা কি? একটা প্রাণ শেষ হবে আর কষ্ট হবে না? তবে আমরা যেভাবে মারলাম এর চেয়ে কম কষ্ট দিয়ে জানোয়ার মারা সম্ভব নয়। যাদের এত কষ্ট জ্ঞান তাদের শিকারে আসা উচিত না এবং শিকারের মাংস খাওয়াও অনুচিত। আমার বক্তব্যটা মোটে বুঝতে পারেনি, তদুপরি এতগুলো রূঢ় কথা বলল। চুপ করে থাকলাম। মনে মনে ঠিক করলাম আর কোনোদিন শিকারে যাব না ওর সঙ্গে। যশবন্ত কোমরে ঝোলানো ছোড়াটা দিয়ে একটি শলার গাছের ডাল কাটল। তারপর ছোড়া দিয়ে যে হরিণটা আমি মেরেছিলাম তার খুঁড়ের ওপর দিকে একটু চিড়ে দিল, সামনের 2 পা এবং পেছনের পায়েও। তারপর পাতলা মাংসের ভেতর দিয়ে সেই ডালটা গলিয়ে দিল, ফলে হরিণটা 4 পায়ে ঝুলে থাকলো সেই ডালে। যশবন্ত আমার রুমালটা চাইল এবং নিজের খাকি রঙা রুমালটাও বের করল।
হরিণটাকে ডালটির এক প্রান্তে ঝুলিয়ে তার আগে ও পেছনে রুমাল দুটি কষে বাঁধল, যাতে হরিণের পা হুড়কে না যায়। তারপর অবলীলাক্রমে সেই 30 সেরি হরিণটাকে কাঁধে বসিয়ে বক রাক্ষসের মতো তত্তরিয়ে পাহাড়ের গা বেয়ে নামতে লাগলো। আমাকে অর্ডার করলো, রাইফেল বন্দুকে গাছে টাছে ধাক্কা না লাগে, আমার পেছনে পেছনে পথ দেখে চলো। আমরা সবাই ব্রেকফাস্টে বসেছি। মারিয়ানা ও সুমিতা বৌদি যদিও আমাদের সঙ্গেই খেতে বসেছেন, তবু ওরা দুজনেই নিজের খাওয়ার চেয়ে আমাদের খাবারই তদবির করছেন বেশি। খোস্তাকে দেখলে মনে হয় খাদ্যদ্রব্যের ওপর লোভ থাকতে অন্য অনেক জ্বালাময়ী রিপুর হাত থেকে উনি বেঁচে গেছেন। যশোবন্ত এলো হরিণের চামড়া ছাড়িয়ে। গায়ের লোকেদের পাঠিয়েছে গাড়োয়া গুড়ুঙের ঢালে দ্বিতীয় হরিণটা নিয়ে আসতে। রাতে নাকি খুব জোর মহুয়া খাওয়া হবে এবং ভেজ্জা নাচা হবে। যশোবন্ত আমার পাশে এসে বসল। তারপর চওড়া কবজিওয়ালা হাত দিয়ে থাবা মেরে মেরে খেতে লাগলো। ওর হাতে আমি হরিণের রক্তের গন্ধ পাচ্ছিলাম। মারিয়ানাকে যশোবন্ত বলল, মাংসটাকে স্মোক করতে হবে, কাউকে বলুন না বেশ কিছুটা শুকনো কাঠ এবং খড় পাঠিয়ে দিক। সরষের তেল আর হলুদ আমি মাখিয়ে রেখে এসেছি। তা বলছি, আপনি আগে খেয়ে নিন তো, তারপর হবে, মারিয়ানা বলল। সুমিতা বৌদি বললেন, তাহলে লাল সাহেব হরিণ শিকার হলো গুরুর নতুন চেলা। যশোবন্ত কোঁত করে দুধ গিলতে গিলতে বলল, এমন চেলা হলে গুরুর জাত যেতে বেশি দেরি নেই। চেলা মারা হরিণ দেখে মেয়েদের মতো কাঁদে। সুমিতা বৌদি হিহি করে হেসে লুটিয়ে পড়লেন, বললেন, হে মা, তুমি কি সত্যি কেঁদেছ? খোস্তা বললেন, কাঁদবেই তো, কোনো ভদ্রলোক এমন করে নিরপরাধ পশুকে মারে? যশোবন্ত বলল, মারিয়ানা, ঘোষদার পাতে আজ এক টুকরো মাংস যদি পড়ে তবে খুব খারাপ হবে কিন্তু। ঘোষদা চটে গিয়ে বললেন, খাওয়ার সঙ্গে কি আছে, খাওয়ার জিনিস খাবো না, তবে আমি মারামারি পছন্দ করি না। মারিয়ানা কথা বলল না, ও শুধু আমার দিকে তাকালো একবার। বাইরে তখন বেশ রোদ্দুর, কিন্তু এমন ঠান্ডা যে বর্ষাকাল বলে মনে মোটেই হচ্ছে না, মনে হচ্ছে পৌষ মাস। বাইরে বেরিয়ে রোদ্দুরে আমরা দুজনে একটু চুপ করে দাঁড়ালাম। হঠাৎ যশোবন্ত আমার কাঁধে হাত রেখে বলল, আজকে তোমার প্রথম শিকারের দিন, অত হতাশ বা দুঃখিত হয়েও না। পৃথিবীতে কারুকে না কারুকে দুঃখ না দিয়ে অন্য কাউকে আনন্দ দেওয়া সম্ভব নয়। একটু থেমে যশোবন্ত বলল, তুমি জানো না লাল সাহেব, আজকের রাতে এই সিরিনপুরু গায়ের ভারী গরিব ছেলেমেয়েরা যখন ওই হরিণের মাংস খেয়ে আনন্দে গাইবে, ভেজ্জা নাচবে, কালকাল করে হাসবে, তখন তোমার মনে হবে হরিণ মেরে ভগবানের কাছে কোনো পাপ যদি করেও থাকো, সে পাপের প্রায়শ্চিত্তও করেছ। লাল সাহেব, ন্যায় অন্যায়টা রিলেটিভ ব্যাপার। চুপ করে ওর কথা শুনছিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম মারিয়ানা, সুমিতা বৌদি এবং খোস্তা কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে আমাদের দিকে আসতে লাগলেন। সুমিতা বৌদি ওখান থেকে চেঁচিয়ে বললেন, মহুয়া সিঁড়ির নদীর ধারে চড়ুই ভাতি হবে নাকি? যশোবন্ত আবার সেই পুরনো যশোবন্ত হয়ে হেসে বলল, হা হা হা, নিশ্চয়ই হবে, আমি তোমাদের বাঁশপোড়া কোটরার কাবাব খাওয়াবো। মারিয়ানা বলল, আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে এসেছি কিছু মাংস, বিকেলে তোমাদের মাংসের চাটনি খাওয়াবো। তা তো হলো, এখন হাতি দেখাবে না আমাদের? তোমাদের হাতি দেখাতে হলে তো পর্বতের মতো হাতিকে মোহাম্মদের কাছে আসতে বলতে হয়, বলল যশোবন্ত। মারিয়ানা বলল, ইস, ভারী তো দেমাগ আপনার, আপনি ছাড়া বুঝি আর কেউ নেই এখানে। তারপর মারিয়ানা লিড করল। সকালে আমরা যে পথে গিয়েছি সেই পথে নয়, অন্য পথে, কিন্তু পথটা খাড়া চড়াই। মারিয়ানা একটি সাদা খরগোশের মতো তত্তরিয়ে উঠতে লাগলো। বেশ অনেকখানি খাড়া উঠলাম। আমাদেরই বেশি কষ্ট হচ্ছিল, মেয়েদের হবারই কথা, কিন্তু উপরে উঠে যা দৃশ্য দেখলাম তাতে চোখ জুড়িয়ে গেল।
আমরা বোধহয় একটি পাহাড়ের একেবারে মাথায় উঠেছি। নিচে খাড়া খাদ এবং সেই খাদ গিয়ে কোয়েলের উপত্যকায় মিশেছে। মাইলের পর মাইল ঘন অবিচ্ছেদ্য জঙ্গল। দুটি শকুন উড়ছে আমাদের পায়ের নিচে চক্রাকারে। বাঘ কিংবা চিতা কোনো জানোয়ার মেরে রেখেছে বোধহয় জঙ্গলে। পূবে সূর্য উঠে এখন প্রায় মাথার কাছাকাছি আসবো আসবো করছে। সমস্ত বৃষ্টিস্নাত উপত্যকা কাঁচা রোদে ঝলমল করছে। যশবন্ত বলল, ডাইনে বায়ে ভালো করে নজর করো, কোনো কিছু নড়লে চড়লেই বলবে। প্রায় মিনিট পাঁচেক আমরা নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। কোনো কিছুই নজরে পড়ল না। হতাশ হয়ে নেমে যাব এমন সময় প্রায় আমাদের পায়ের নিচের গভীর ও ঘনান্ধকার উপত্যকা থেকে মার্সিডিজ ট্রাকের হর্নের মতো একটি আওয়াজ শোনা গেল পরপর দুবার। যশবন্ত বলল, হাতির দল চাটতে চাটতে একেবারে পাহাড়ের গোড়ায় চলে এসেছে। পাহাড়টা এদিকে এত খাড়া যে হাতি যে উঠে আসবে সে সম্ভাবনা নেই। কাউকে না বলে হঠাৎ যশবন্ত দুটো বিরাট পাথর গড়িয়ে দিল ওপর থেকে নিচে। পাথরগুলো কড়কড় শব্দ করে নিচে গড়িয়ে যেতে লাগলো, কিন্তু গাছপালার জন্য নিচ অবধি পৌঁছলো বলে মনে হলো না। তারপর যশবন্ত আর একটি পাথর পুটিং দিয়ে শর্ট ছোড়ার মতো করে নিচে ছুড়ল, এবং সে পাথরটা নিচে পড়ার সঙ্গে সঙ্গে হয়তোবা কোনো হাতির গায়েই পড়ে থাকবে। নিচের জঙ্গলে একটা আলোড়নের সৃষ্টি হলো। তারপর যা দেখলাম তা ভোলার নয়। অত বড় বড় হাতি চার পা তুলে যে কত জোরে দৌড়য় জঙ্গলে তা না দেখলে বিশ্বাস হতো না। একটা ঘাসে ভরা মাঠ পেরোবার সময় দেখা গেল। ঘোষদা বললেন, ইস কি ডেঞ্জারাস, ওদিকে না গিয়ে যদি এদিকে আসতো। এসব খুনে লোকেদের সঙ্গে বাড়ির বাইরে বেরোনো বিপদ। হাতির দল প্রচণ্ড শব্দে দৌড়তে দৌড়তে চোখের নিমিষে গিয়ে আরও গভীর জঙ্গলে পৌঁছল। সেখান থেকে তাদের আর দেখা যাচ্ছিল না। মারিয়ানা বলল, কেমন হাতি দেখালাম তো? এবার নামার পালা। আমরা সবাই নামতে লাগলাম। হঠাৎ সুমিতা বৌদি বললেন, এই তোমরা একটু এগো, আমি আসছি। আমরা সকলে এগিয়ে গেলাম। পরে বৌদি এসে আমাদের ধরলেন। যশবন্ত বলে উঠল, এটা অত্যন্ত অন্যায়, একটুও ফ্র্যাঙ্ক হতে পারেন না। সুমিতা বৌদি অবাক এবং কিঞ্চিত বিরক্ত গলায় শুধলেন, কিসের ফ্র্যাঙ্ক? মানে কিছু বুঝলাম না তোমার কথা। যশবন্ত বলল, সে গল্প জানেন না, আমার হাজারিবাগের খুরশেদের গল্প? খুরশেদের সঙ্গে শিকারে গেছি। সে মেম সাহেবের গল্প বলছে, যে মেম সাহেব আগে নাকি ওখানে শিকারে এসেছিল। খুরশেদ ইংরাজি বলে ঠেক টেক নো টেক, একবার তো সি গছের। সে বললে, क्या कहे हुजूर, वो मेम साहिब इतनी फ्रैंक थी। बेशक फ्रैंक। शुधलाम मने? संगे संगे खुर्शेद बोलो, हम लोग यहाँ बैठकर गप कर रहा है और मेम साहब वहाँ ही बैठकर हिसी कर रही है। क्या फ्रैंक। যশবন্তের এই গল্প শুনে সুমিতা বৌদি এবং মারিয়ানা দুজনে একসঙ্গে নাভি থেকে নিঃশ্বাস তুলে বললেন, ইস কি খারাপ। বলেই সুমিতা বৌদি হাসতে লাগলেন। ঘোষদা ভুঁড়ি দুলিয়ে হাসতে লাগলেন। যশবন্ত সেই হাসির তোড়ের মাঝে বলল, কই আপনারা তো জঙ্গলে ফ্র্যাঙ্ক নন। মারিয়ানা সত্যিই লজ্জা পেয়েছে। একবার একটু ফিক করে হেসে গম্ভীর হয়ে গেছে। যশবন্তটাকে নিয়ে একদম পারা যায় না। এমন অনেক পুরুষালী রসিকতা ও মজার কথা আছে যা পুরুষদের কাছে অবলীলাক্রমে বলা যায়, কিন্তু মেয়েদের সামনে ভুলেও বলা চলে না। কিন্তু কে বোঝাবে, এটা একটা জংলি, একেবারে আকার জংলি। একে সভ্য করা আমার পক্ষে সম্ভব নয়। বেশ ভালো খাওয়া হলো দুপুরে, মুরগির ঝোল আর ভাত। খাওয়ার পর সুমিতা বৌদি বললেন, আমি একটু জিরিয়ে নিচ্ছি ভাই, তোমরা কিছু মনে করো না, বড় খাড়া ছিল পাহাড়টা। ঘোষদা আগে গিয়েই বিছানা নিয়েছেন।
যশবন্ত একটি শালপাতার চুটটা ধরিয়ে বারান্দায় পায়চারি করে বেড়ালো কিছুক্ষণ। তারপর বলল, আমিও একটু গড়িয়ে নিই, রাতে আবার ভেজ্জা নাচতে হবে। তারপরে শুধলো, গায়ে সেই সুন্দরী মেয়েটি আছে তো, না অন্য গ্রামে চলে গেছে বিয়ে হয়ে? কি মারিয়ানা? মারিয়ানা হেসে বলল, আছে, আপনি এসেছেন এই খবরও সে পেয়েছে। খবর পেতেই হাসতে আরম্ভ করেছে, বলেছে পাগলটা আবার এসেছে। আমি বললাম, হ্যাঁ, পাগল না, ন্যাকা পাগল। মারিয়ানা মুখ নিচু করে হাসতে লাগলো। যশবন্তকে বলল, এমন চেলা বানিয়েছেন যে গুরুর গুরুত্ব থাকলে হয়। যশবন্ত বলল, ওসব কথা শোনেন কেন? যশবন্ত ঘরে গেল শুতে। আমি ইজি চেয়ারে বসেছিলাম। ভেবেছিলাম চুপ করে বসে এই অপূর্ব শিরিনবুরুর একটি প্রশান্ত দুপুরকে ধীরে ধীরে বিকেলে গড়িয়ে যেতে দেখব। সেই আপাত তুচ্ছ সম্পদ, সেই বিচিত্র আনন্দময় দৃশ্যকে সকলে দেখতে পারে না, সকলের সে চোখ নেই। সিনেমাটোগ্রাফি অত্যন্ত সার্থক শিল্প, কারণ তাতে অডিও ভিজুয়াল এফেক্ট আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আমার রুমান্ডির বাংলোয় বসে প্রতিদিন রূপে রসে বর্ণে গন্ধে ভরা যে সিনেমা রোজ দেখি, সেই পর্যায়ে কোনোদিন কোনো আর্ট পৌঁছবে কি না জানি না। প্রকৃতি নিজের হাতে তুলি ধরে, নিজের হাতে বাঁশি ধরে সেই সব ছবি রোজ আঁকেন, আবার মুছে ফেলেন। অথচ প্রতিদিনের ছবিই বিচিত্র, কোনো ছবি অন্য কোনো ছবির প্রতিভূ নয়। মারিয়ানা কোথায় গিয়েছিল জানি না, হঠাৎ বারান্দা আলো করে ফিরে এলো। বলল, মশলা খাবেন? বললাম, দিন। একটি ছোট জাপানি কাচের রেকাবিতে এক মুঠো দারুচিনি, লবঙ্গ, এলাচ এনে মারিয়ানা হাত বাড়ালো। বলল, আপনি বুঝি দুপুরে ঘুমোন না? আমি বললাম, মোটেই না, মানে চেষ্টা করলেও পারি না। ও হেসে বলল, আমার মতো। আমি শুধলাম, এখানে আপনার একা একা লাগে না? একদম একা একা থাকেন? মাঝে মাঝে যে একা, খুব একা লাগে তা নয়, তবে বেশিরভাগ সময়ই লাগে না। স্কুল তো আছেই, তাছাড়া জোত জমি দেখাশোনা করি, মুরগি ও গরুর তত্ত্বাবধান করি, একটু আধটু বাগানও করি। তাতেই এক্সারসাইজকে এক্সারসাইজ এবং সময় কাটানোকে সময় কাটানো হয়। বাদ বাকি সময় পড়াশোনা করি, এবং পড়াই তা তো জানেনি। আমার কিন্তু এই পাহাড় বন ভালো লাগে, ছোটবেলা থেকেই ভালো লাগে। আমি শুধলাম, কিসের পড়াশোনা? কোনো বিশেষ বিষয় নিয়ে নিশ্চয়ই? মারিয়ানা বলল, কোনো বিশেষ বিষয় নিয়ে নয়, যা পড়তে ইচ্ছে হয় তাই পড়ি, তবে বেশিরভাগই সাহিত্যের বই। ইদানিং একটু আধটু ছবিও আঁকার চেষ্টা করি। কি আঁকেন? ল্যান্ডস্কেপ? না না, আমি এমনি হিজিবিজি এলোমেলো রং বোলাই, বোলাতে বোলাতে কোনোটাও বা কোনো ছবিতে দাঁড়ায়। ছবি মানে বিভিন্ন রঙের সুরুচি সম্পন্ন সমষ্টি মাত্র, আবার কোনোটা কিছুই হয় না, ছিঁড়ে ফেলে দিতে হয়। কিন্তু আঁকতে পারি আর নাই পারি, নিজেকে ভুলিয়ে রাখার জন্য এত ভালো হবে আর কিছু নেই। আমি দ্বিধাগ্রস্ত গলায়, এত নতুন পরিচয়ে বলাটা সমীচীন হবে কিনা ভেবে বললাম, ভোলাবার প্রয়োজনই বা কি নিজেকে? মারিয়ানা একরাশ বিষণ্ণ হাসি হেসে বলল, হয়তো বা আছে প্রয়োজন, নিজেকে মাঝে মাঝে ভোলাবার প্রয়োজন কার না আছে। তারপর প্রায় হঠাৎই বলল, চলুন আমার পড়ার ঘর এবং বাড়িটা আপনাকে ঘুরিয়ে দেখাই। চলুন। কোনো ব্যক্তির পড়ার ঘর বা স্টাডিতে যেতে আমার খুব ভালো লাগে। সেই ঘরটি যেন সেই বিশেষ লোকটির মনের আয়না। অবশ্য যারা সত্যিকারের সেই ঘর ব্যবহার করেন। অনেকে লোক দেখাবার জন্য যেমন ঘর সাজিয়ে রাখেন, তেমন ঘর নয়। যে ঘর ব্যবহৃত হয় সে ঘর দেখলেই বোঝা যায়, সে ঘরে তার ব্যক্তিত্বের অনেকখানি ছড়িয়ে থাকে। মারিয়ানার দোতলা কাঠের বাংলোটির চারপাশে চওড়া ঘোরানো কাঠের বারান্দা, সামনে পেছনে দুটি করে ঘর, পশ্চিমে পশ্চিমমুখ একটি ছোট ঘর। স্টাডিটি ছোট,
আগে ওর বাবার ছিল। পুরো পশ্চিম দিকটাতে দেওয়াল নেই, একটা কাচের জানালা, ভেতরে পর্দা ঝুলছে। তবে সে পর্দাটা পুরনো নয়। একটি টেবিল, বেতের কাজ করা একটি টেবিল পাতি। চতুর্দিকে দেওয়ালে বসানো আলমারিতে সারি সারি রাশি রাশি বই। মেঝেতে একটা সাদা মোটা গালচে পাতা। যে চেয়ারে বসেও পড়াশোনা করে সেই চেয়ারটির ওপরে একটি হরিণের চামড়া পাতা। টেবিলের ওপরও ইতস্তত অনেক বই ও কাগজপত্র ছড়ানো। কালি কলম টেবিলের ওপর। ঘরটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। হয় মারিয়ানা যে তেল মাথায় মাখে সে তেলের গন্ধ, নয়তো যে আতর বা অন্য সুগন্ধি ব্যবহার করে তার সুবাস এই ঘরের আবহাওয়ায় ভরে রয়েছে। এই বুঝি মারিয়ানার মনের গন্ধ। মারিয়ানা বলল, বসুন না, আবার চেয়ারে বসুন। আমি অবাক হলাম, বললাম, কেন? আহা, বসুনই না। বসলাম। বসে যা দেখলাম তা একেবারে হৃদয় ভোলানো। পুরো কাচের জানালা দিয়ে আদিগন্ত যতদূর দেখা যায় কেবল পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল। বহুদূরে বেশ চওড়া একটি নদীর রেখা দেখা যাচ্ছে। মারিয়ানা জানালো ঔরঙ্গা নদী কোয়েলে গিয়ে মিশেছে। সবুজের যে কত রকম বৈচিত্র্য তা এই ঘরে বসে সম্পূর্ণ উপলব্ধি করা যায়। এইরকম একটি স্টাডি পেলে সারা জীবন আমি আনন্দে কাটাতে পারি। আর কোনো জাগতিক কিছুর ওপর আমার লোভ নেই। মারিয়ানাকে কথাটা বললাম। মারিয়ানা হাসল, বলল, বেশ তো, যখন খুশি আসবেন। এলেই আমি এই স্টাডি আপনাকে ছেড়ে দেব। যে কদিন থাকবেন সে কদিন এই স্টাডি আপনার। উত্তরে চুপ করে থাকলাম। ভাবলাম, এরকম ঘর তো মনেরই একটি কোণ। এতে কি দূর থেকে এসে কেউ বসতে পারে, না এ ঘরে কাউকে বসাতে পারে? মারিয়ানা অনেকক্ষণ চুপ করে জানালা দিয়ে বাইরে চেয়ে রইল। স্টাডির দেওয়ালে চেয়ারে বসে সামনাসামনি চোখে পড়ে এমন জায়গায় পাশাপাশি দুটো ফটো। একখানা ফটো কেমন ব্যথাতোর বিশীর্ণ মুখ, চশমা চোখে ভদ্রলোকের। সমস্ত মিলিয়ে এক মনীষী সুলভ পরিমণ্ডল। মারিয়ানা বলল, আমার বাবা। আর পাশে আর একখানা ফটো কম বয়স্ক এক ভদ্রলোকের, বেশ ব্যক্তিত্ব সম্পন্ন চেহারা, পরনে সাহেবি পোশাক, মাথায় ঘন কোকড়া চুল উল্টো করে ফোলানো, ভারী সুন্দর ও অভিব্যক্তিময় চোখ, যেন অনেক কিছু না বলা কথা বয়ে নিয়ে বেড়ান। মানে এমন একটি মুখ যা 100 লোকের মধ্যে প্রথমেই চোখে পড়বে। মারিয়ানা বলল, সুগত চৌধুরী, আর্কিটেক্ট, কলকাতায় চাকরি করেন, লেখেনও। ওর কোনো লেখা পড়েননি? বাহ, ভারী ইমপ্রেসিভ চেহারা তো। না, লেখা পড়িনি। ভদ্রলোক মারিয়ানার কে হন তা মারিয়ানা বলল না। আমিও জিজ্ঞাসা করলাম না। আমরা ফিরে এসে বারান্দায় বসলাম। হাওয়াটা বেশ জোরে বইছে। পাহাড়টার নিচে বৃষ্টি হচ্ছে। আকাশটা আবার কালো করে এলো। মারিয়ানা ঘর থেকে একটি পশমি শাল নিয়ে এলো, জড়িয়ে গায়ে বসল। বারান্দা থেকে বাঁদিকে চাইলে একটি বেশ উঁচু পাহাড়ের চূড়ো দেখা যায়। ঘন বনে ছেয়ে আছে সমস্ত পাহাড়। মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের চূড়ো। আমি শুধলাম, পাহাড়টার নাম কি? মারিয়ানা খুঁড়ে বসে বলল, ওই তো মুচুকুরানি পাহাড়। ওই পাহাড়ের নাম বহুরাজ। খাড়াওয়ারা ওখানে পুজো দেয়। মুচুকুরানির নৈহার বলে ওই পাহাড়টাকে। বলুন না, কি করে পুজো করে? কি দেবতা মুচুকুরানি? সে তো অনেক কথা, অল্পের মধ্যে আপনাকে বলছি। মুচুকুরানি খাড়াওয়াদের সবচেয়ে প্রিয় দেবতা। অনেকে একে দুর্জাগিয়া দেবতাও বলে। এখন আর তেমন হাক ডাক নেই। খাড়াওরা আজকাল অনেকে খ্রিশ্চান হয়ে গেছে। আমরা এখানে ছোটবেলায় মুচুকুরানির যা বিয়ে দেখেছি তা ভোলার নয়। এখনো যে হয় না তা নয়, তবে সেই প্রাণ আর নেই। কীরকম? দেখতাম বছরে 3 বার করে বিয়ে হতো। ওই বহুরাজ পাহাড়ের ওপারে জুড়ুয়াহার গ্রাম।
গ্রামের লোকেরা ভোরবেলা স্নান সেরে একটি দোলানি সুরে গান গাইতে গাইতে বহুরাজ পাহাড়ে উঠত। সঙ্গেই উক্কামন্দ গ্রামের লোকেরাও ছুটত। তারা হচ্ছে মুচুকুরানির বাবার গ্রামের লোক। সেই দোলানি গানের সুর এখনও কানে ভাসে আমার। পাহাড়ে পাহাড়ে কেঁপে কেঁপে সকালে রোদ্দুরে সেই গান আমাদের শিরিনবুড়িতে এসে পৌঁছত। ওরা গাইতে গাইতে বহুরাজ পাহাড়ের মাথায় উঠে যেত। ওই পাহাড়েরই গুহায় মুচুকুরানির বাস। মুচুকুরানির ছোট সুডোল সিঁদুর চর্চিত মূর্তিখানি পুরোহিত নামিয়ে আনতেন। রানীর মাথায় এক ফালি তসর সিল্কের পট্টি জড়িয়ে দেওয়া হতো। বসানো হতো একটি নতুন দোহরের ওপর। তারপর একটি বাঁশের পালকিতে রানীকে চড়িয়ে তারা নেমে আসতো পাহাড় বেয়ে। পুরোহিত সবচেয়ে আগে নামতেন, নাচতে নাচতে গাইতে গাইতে। রানীকে এনে একটি বিরাট বটগাছের তলায় রাখা হতো জুডুয়াহারে। সেখান থেকে বরের বাড়ি উক্কামন্দে রওনা হতো কনেযাত্রীরা রানীকে নিয়ে। উক্কামন্দে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অনেক উপহার সামগ্রী এসে পৌঁছতো মুচুকুরানির সামনে। ছোট ছোট ছেলেমেয়েরা কৌতূহলী চোখে চেয়ে থাকতো। আমরাও যেতাম। বাবা আমাদের বহুবার নিয়ে গেছেন দেখতে। মারিয়ানা থেমে গেল, বলল, আহা, শুনতে আপনার ভালো লাগবে? আমি বললাম, দারুণ লাগছে, প্লিজ বলুন। উক্কামন্দের কনাদি পাহাড়ে থাকতেন মুচুকুরানির বর। বরের বর্গ হচ্ছে আগোড়া। তারপর সেই বটগাছের তলা থেকে আবার নাচতে নাচতে গাইতে গাইতে ওরা সকলে উঠত কনাদি পাহাড়ে বরের গুহায় পৌঁছবার জন্য। প্রবাদ ছিল যে কনাদি পাহাড়ের সেই গুহায় নাকি তল নেই, সমস্ত পাহাড়টাই নাকি মাঝখানে ফাঁপা। সুড়ঙ্গ নেমে গেছে কত যে নিচে তার খোঁজ কেউ রাখে না। সেখানে পৌঁছে মুচুকুরানিকে আবার পুজো দিয়ে পালকি থেকে নামাতে হতো। তারপর বর যেখানে বসে থাকতেন গুহার ভেতরে একটি পাথরের খাঁজে, সেখানে তাকে বরের পাশে রেখে আসা হতো। পুরোহিত একটি বড় পাথর নিয়ে সেই গুহায় গড়িয়ে দিতেন। সেই অতল গুহাতে পাথরটি ধাক্কা খেতে খেতে শব্দ করে গড়িয়ে চলত নিচে। তখন বাইরের সমবেত গ্রামবাসী নিঃশব্দে ও সভয়ে দাঁড়িয়ে সেই শব্দ শুনত। গুহাটি এতই গভীর ছিল যে বহুক্ষণ পর্যন্ত ওই শব্দ শোনা যেত। তারপর সব স্তব্ধ হয়ে গেলে মনে করা হতো যে মুচুকুরানি ও তার আগোড়া বরের শুভবিবাহ সম্পন্ন হলো। তখন ওরা সবাই আনন্দ করতে করতে পাহাড় থেকে নেমে আসতো এবং সন্ধেবেলায় নিচে গিয়ে বিবাহ উৎসব শেষ করত। এই অবধি বলে মারিয়ানা চুপ করল। মনে হলো মারিয়ানার গল্প যেন হঠাৎ শেষ হয়ে গেল। ওই জুড়ুয়াহার গ্রামের খড়োয়াদের সঙ্গে আমিও যেন মারিয়ানার মতো কোনোদিন মুচুকুরানির বিয়েতে উপস্থিত ছিলাম। চোখের সামনেই সব যেন সত্যি হয়ে উঠেছিল ওর গল্প শুনতে শুনতে। একসময় দেখতে দেখতে সন্ধে নেমে এলো। সন্ধে হবার প্রায় পরেই মারিয়ানার বাংলোর গেট পেরিয়ে 2-4 করে মেয়ে পুরুষ এসে জুটতে লাগলো। বাংলোর হাতার পেছনে ওপাশের খাদের দিকে একটা ঝাঁকড়া চেরি গাছের তলায় আগুনের ব্যবস্থা করা হয়েছে দেখলাম। বৃষ্টি থেমে গেছে শেষ বিকেল থেকেই, তবে দমকা হাওয়াটা নানা রকম মিষ্টির সুবাস খাদ থেকে বয়ে এনে সমস্ত বাগানে উথাল পাতাল করছে। আমরা একে একে জড়ো হলাম সেই গাছের নিচে। মারিয়ানা বেতে চেয়ার পাতিয়ে দিয়েছে। আগুনটাও বেশ গনগনে হয়ে উঠেছে। আমরা একেবারে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি। সকলেই বেশ আরাম করে বসে নাচ দেখার জন্য তৈরি। যশবন্ত ওদের সঙ্গে নাচবে। ছেলেরা ও মেয়েরা সামনাসামনি এক লাইনে দাঁড়ালো। মেয়েদের পরনে শুধু শাড়ি, বুকের ওপর দিয়ে ঘোরানো, হাঁটুর নিচ অবধি শাড়ি, বেশিরভাগই সাদা হাতে বোনা মোটা পাড়ের শাড়ি। লাল এবং সবুজ পাড়ই বেশি। মাথার চুলে ভালো করে তেল মেখেছে। ঘাড়ের এক পাশ হেলিয়ে খোপা বেঁধেছে। খোপায় নানা রকমের ফুল গুজেছে প্রত্যেকে। জঙ্গলি মেয়েদের গায়ে বাঘের গায়ের মতো কেমন যেন একটা নিজস্ব গন্ধ আছে। তেলের গন্ধ, চুলের গন্ধ, শারীরিক পরিশ্রমজনিত ঘামের গন্ধ সব মিলিয়ে কেমন যেন একটা বিজাতীয় ভাব।
ওদের দূর থেকে দেখতে ভালো লাগে, মনে মনে কল্পনায় আদর করতে ভালো লাগে, কিন্তু ওদের কাছে গেলে তখন ওরা যতই আমন্ত্রণী হাসি হাসুক না কেন কেমন গা রিরি করে। কেন হয় জানি না। যশবন্তের কিন্তু ওসব কোনো সংস্কার নেই, মনে প্রাণে জঙ্গলিও, সত্যি সত্যিই জঙ্গলি, সেটা ওর মুখোশ নয়। একটি ভারী আমেজ ভরা ঘুমপাড়ানি গানের সঙ্গে সঙ্গে ওরা নাচ আরম্ভ করলো। ছেলেরা ও মেয়েরা একেবারে একে অন্যের কাছে চলে আসছে। আগুনের আভায় মেয়েদের মুখের লজ্জা ঢাকা থাকছে না। ছেলেরা দুষ্টুমি ভরা চোখে হাসছে। ওরা দুলে দুলে গান গাইছে, মাথা হেলাচ্ছে, ভঙ্গুর গ্রীবা ভঙ্গিমায় গুনগুনিয়ে গাইছে। দেখতে দেখতে সমস্ত জায়গাটার যেন চেহারা পাল্টে গেল। মাদলগুলো হয়ে উঠতে লাগলো পাগল। পায়ের তালে তালে কোমর দোলানোর ছন্দে আখির ঠাড়ে ঠাড়ে ওরা নাচতে লাগলো। যশবন্ত কিন্তু ওর অলিভ গ্রিন ট্রাউজার ছেড়ে ওদের মতো ধুতি পড়েছে। ও যে কতখানি সুপুরুষ তা ওই ওরা যুবকদের স্বাস্থ্যোজ্জ্বল পটভূমিতেও প্রতীয়মান হচ্ছে। পায়ের মাংসপেশি থেকে আরম্ভ করে গ্রীবার গড়ন পর্যন্ত কোনো জায়গায় কোনো অসঙ্গতি নেই। যৌবনের চিকন চিতাভাগের মতো ও সর্পিনী মেয়েগুলোর সঙ্গে নাচছে। মারিয়ানা কানের কাছে ফিসফিস করে গানের মানে বলছিল। এই নাচের নাম ভেজ্জা নাচ। ছেলেমেয়েরা একসঙ্গে এভাবে নাচলেই তাকে ভেজ্জা নাচ বলে। যে গানটি ওরা আজ গাইছে তার মানে হলো, এই দাদা, তুই আমাকে জাম পাতা এনে দিলে তোর সঙ্গে আমি ভেজ্জা নাচব, কানে জাম পাতা পরব, যদি আনিস তবে তোর সঙ্গে ভেজ্জা নাচব। নিশ্চয়ই আনিস কিন্তু রে দাদা। ইস খারাপ। ছেলেদের সঙ্গে মেয়েরা একসঙ্গে নাচে, ইস কি খারাপ। যখন ছেলেমেয়েরা একসঙ্গে নাচে তখন নাচতে নাচতে ভোর হয়ে এলে ছেলেদের কখনো বিশ্বাস করতে নেই। এই জুড়ি অসভ্য। আমার গা থেকে হাত সরাও না, দেখছো না নাচতে নাচতে আমার শাড়ি আলগা হয়ে গেছে। তাই হোক, আলগা হয়ে খুলে পড়ুক, নাচের সময় তো শেষই হয়ে এলো। ধীরে ধীরে নাচের বেগ আরও দ্রুত হতে লাগলো। তারপর সেই বর্ষণসিক্ত হিমেল রাতকে আর চেনা গেল না। মনে হতে লাগলো এ এক আলাদা রাত, অন্য কোনো পৃথিবীর প্রাণের গল্প নিয়ে পিদিম জেলে এই রাত আমাদের জন্য অনেক আনন্দের পসরা সাজিয়ে এনেছে। ইস কি খারাপ, ছেলেরা মেয়েদের সঙ্গে নাচে। ইস কি খারাপ। এই দাদা, জাম পাতা এনে দিবি? এই দাদা, জাম পাতা এনে দিবি? নাচে গানে মিলে ছেলেদের মেয়েদের মুখ ভরা হাসি আর চোখ ভরা প্রাঞ্জলতায় কেমন যেন নেশার মতো হয়েছিল। নেশায় বুঁদ হয়েছিলাম। এমন সময় ফটাং করে একটি পেরসিক আওয়াজ হলো। যশবন্ত নাচ ছেড়ে দৌড়ে এলো। দৌড়ে এসে আগুন থেকে বাঁশের টুকরোটা বের করলো। ওখানেই বেতে চেয়ারে বসে আমরা বাঁশ পোড়া খেলাম। সত্যি কোথায় লাগে কাবাব, জিভে দিতে না দিতেই গলে যায়। দারুণ। নাচ চলল প্রায় রাত 9টা অবধি। এই নাচ তো আমাদের দেখানোর জন্য। ওরা যখন গায়ের মধ্যে সত্যি ভেজ্জা নাচে তখন সারা রাত তো বটেই, সকালের 2-1 প্রহর অবধি নাচ গড়ায়। চমৎকার কাটল সন্ধেটা। রুমান্ডির একাকিত্বে অভ্যস্ত মনটা অনেক দিন পর এত লোক, এত নাচ, এত হইচই দেখে আনন্দে চমকে চমকে উঠল। সুমিতা বৌদি যশবন্তের শিরিন বুড়োর প্রেয়সীকে ওর একটি শান্তিনিকেতনী ফুলতোলা কাপড়ের শাল দিলেন। মেয়েটা হাসতেও পারে। বসন্তকালের হাওয়ায় দোলা লাগা মাধবীলতার মতো কেবলই নুয়ে নুয়ে হাসে। পুষ্প ভাড়াবনত স্তবকের মতো শরীরটা কাঁপিয়ে কাঁপিয়ে হাসে। যশবন্ত আমাকে ফিসফিসিয়ে বলল, কি লাল সাহেব, হরিণটা মারার জন্য আমাকে ক্ষমা করেছে তো? বলো, একটি বিভৎস দৃশ্যের বিনিময়ে এতগুলো আনন্দোজ্জ্বল মুখ দেখতে পেলে কিনা? ওরা বছরে ভাত এবং মাংস যে কবার খায় তা গুণে বলা যায়।
সত্যি সত্যি ক্ষমা করতে পারলাম কিনা জানি না, তবু মনে হলো যশবন্তী ঠিক। ওকে যেমন করে বলেছিলাম সকালে তেমন করে বলা ঠিক হয়নি। তবে এটুকু বুঝলাম যে সেই সকালের মৃত হরিণের রক্তাক্ত দুঃখে যদি কোনো ফাঁকি না থেকে থাকে, তবে এদের আজকের সন্ধ্যের আনন্দেও কোনো ফাঁকি নেই। শেষ করলাম আজকের বুদ্ধদেব গুহ রচিত একটি উপন্যাস কোয়েলের কাছে তৃতীয় পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে প্লিজ পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।